কি লুকিয়ে আছে বারমুডা ট্রায়াঙ্গেলের মধ্যে? 8ই সেপ্টেম্বর 1935 ইংল্যান্ডের অ্যাভানমাউথ বন্দরে এসে দাঁড়ায় এসএস অ্যাজটেক নামের একটা স্টিমার। আর তারপরে স্টিমারের ক্যাপ্টেন এমন কিছু জানান যেটা শোনার পর সবাই হতভম্ব হয়ে যান। তিনি জানান, যখন তারা আটলান্টিক মহাসাগর পাড়ি দিচ্ছিলেন তখন তারা লা ডাহামা নামের একটা ছোট্ট ইয়টকে বারমুডা এলাকার আশেপাশে ভেসে থাকতে দেখেন। দূর থেকে ইয়টটাকে দেখে স্বাভাবিক মনে হচ্ছিল, কিন্তু কাছে যেতেই তারা বুঝতে পারেন এই ইয়টের ভেতরে একজন মানুষও নেই। এই ইয়টের ভেতরে পর্যাপ্ত পরিমাণে খাবার আছে, জল আছে, দুটো লাইফ বোটও অক্ষত অবস্থায় রয়েছে। কেবিনের ভেতরে ছড়িয়ে আছে মহিলাদের পোশাক, শিশুদের খেলনা এবং দৈনন্দিন ব্যবহারের নানা জিনিসপত্র। এমনকি এই ছোট্ট ইয়টের লগ বুকে জানা যায় এই ইয়টে মোট 6 জন প্যাসেঞ্জার ছিল এবং তারা বারমুডা থেকে মাদেইরার উদ্দেশ্যে যাত্রা করেছিল। কিন্তু অ্যাজটেকের নাবিকরাই পুরো ইয়ট তন্ন তন্ন করে খুঁজেও সেই 6 জনের কাউকে পাননি। প্রশ্ন হলো, তারা গেল কোথায়? এই ঘটনাটা সংবাদপত্রে প্রকাশিত হওয়ার পর থেকেই লা ডাহামাকে অনেকে ভুতুরে জাহাজ বলে দাবি করেন, কিন্তু বারমুডা অঞ্চলে এই ধরনের ঘটনা এটা প্রথম ছিল না। এরপর 1945 সালের 5ই ডিসেম্বর ঘটে আরো এক ভয়ানক ঘটনা। ইউএস নেভির 5টা অ্যাভেঞ্জার ফাইটার প্লেন একটা সিম্পল ট্রেনিং মিশনে বেরিয়েছিল, কিন্তু আটলান্টিকের এই বারমুডা অঞ্চল থেকে ওড়ার সময় 5টা বিমানই একই সঙ্গে নিখোঁজ হয়ে যায়। তারপর একে একে তাদের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। আরো অবাক করার বিষয় হচ্ছে, ওই 5টা প্লেনকে খোঁজার জন্য যে উদ্ধারকারী প্লেনটাকে পাঠানো হয়েছিল সেটাও এই দিনই নিখোঁজ হয়ে যায়। তো প্রশ্ন হচ্ছে, তাহলে কি বারমুডা ট্রায়াঙ্গেলের মধ্যে এমন কোনো শক্তি রয়েছে যে জাহাজ এবং প্লেনগুলোকে নিজের দিকে টেনে নেয়, নাকি এখানে কোনো অস্বাভাবিক চৌম্বকীয় শক্তি কাজ করে? আবার অনেকে বলে থাকেন এই বারমুডা ট্রায়াঙ্গেলের নিচেই লুকিয়ে আছে হারিয়ে যাওয়া শহর আটলান্টিসের কোনো টেকনোলজি। এই ধরনের অ্যাডভান্স টেকনোলজি এবং এলিয়েন থিওরিকে সামনে রেখে একের পর এক বই লেখা হয়েছে, কিন্তু জানলে অবাক হবেন এই রহস্যের পর্দা ফাঁস সেই 1975 সালেই হয়ে গিয়েছিল। একজন গবেষক, যিনি এই বারমুডা ট্রায়াঙ্গেলের পেছনে লুকিয়ে থাকা প্রত্যেকটা ঘটনার যথাযথ যুক্তি দিয়েছিলেন। এমনকি তিনি বিভিন্ন সরকারি তদন্তের রিপোর্ট, পুরনো সংবাদপত্র, ওয়েদার রিপোর্ট, আই উইটনেসদের সাক্ষ্য, এই সমস্ত জিনিসগুলোকে সামনে রেখেছিলেন। অথচ তার গবেষণা নিয়ে আজকের দিনে এত পরিমাণে কথা বলা হয় না। তো আজকে আমাদের ভিডিওর উদ্দেশ্য সেটাই। আজকের এই ভিডিওতে আপনি বারমুডা ট্রায়াঙ্গেলের আসল রহস্যের ব্যাপারে জানতে পারবেন। বারমুডা ট্রায়াঙ্গেল নিয়ে কথা বলার আগে চলুন জেনে নেই এর এক্স্যাক্ট লোকেশনটা ঠিক কোথায় রয়েছে। আসলে আজ পর্যন্ত কোনো সরকারি নথি বা কোনো আন্তর্জাতিক ম্যাপে বারমুডা ট্রায়াঙ্গেলের এক্স্যাক্ট লোকেশন কোনটা সেটা আজ পর্যন্ত নির্ধারণ করা হয়নি। তবে সাধারণভাবে একটা কাল্পনিক ত্রিভুজাকার অঞ্চলকে ধরে নেওয়া হয়, যার এক প্রান্ত পশ্চিমে আমেরিকার মায়ামি, আরেক প্রান্ত উত্তরে বারমুডা দ্বীপপুঞ্জ এবং তৃতীয় প্রান্ত দক্ষিণে পোর্তো পর্যন্ত বিস্তৃত। বিভিন্ন লেখক এই এলাকার সীমানা বিভিন্নভাবে দেখিয়েছেন, তাই এর আয়তনও কিন্তু নির্দিষ্ট নয়। কোনো কোনো হিসাবে বারমুডা ট্রায়াঙ্গেলের আয়তন প্রায় 13 লক্ষ বর্গ কিলোমিটার, আবার কোনো কোনো হিসাবে এর আয়তন প্রায় 39 লক্ষ বর্গ কিলোমিটার। আর বলে দেই, এই এলাকাটা বিশ্বের অন্যতম ব্যস্ত সামুদ্রিক এবং আকাশপথের মধ্যে পড়ে। উত্তর এবং দক্ষিণ আমেরিকার সঙ্গে ইউরোপ, আফ্রিকা এবং ক্যারিবীয় অঞ্চলের বাণিজ্য ও যাতায়াতের অন্যতম গুরুত্বপূর্ণ পথ হলো এই বারমুডা ট্রায়াঙ্গেল। প্রতিদিন অসংখ্য জাহাজ ও বিমান এই এলাকার উপর দিয়ে চলাফেরা করে। এর সব থেকে গভীরতম অংশ হলো মিলওয়াকি ডেপথ, যা প্রায় 8.5 কিলোমিটার গভীর। এবার এই যে বারমুডা নিয়ে এত সমস্ত কনস্পিরেসি থিওরি, এগুলো শুরুটা হয়েছিল 1952 সালে, যখন ফেট ম্যাগাজিনে জর্জ স্যান্ড একটি আর্টিকেল লেখেন, যার টাইটেল ছিল সি মিস্ট্রি অ্যাট আওয়ার ব্যাকডোর। এখানে তিনি দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর থেকে বারমুডার আশেপাশে হওয়া বেশ কিছু রহস্যজনক ঘটনাকে তুলে ধরেন, যার মধ্যে মেইনলি ছিল আমেরিকার বম্বিং প্লেনের মিসিং স্টোরি। কারণ এর এক্স্যাক্ট এক্সপ্লেনেশন আজ অব্দি আমেরিকার নেভি দিতে পারেনি। তো চলুন জেনে নেওয়া যাক যে ওই প্লেনগুলোর সাথে এক্স্যাক্টলি ঠিক কি ঘটেছিল। 1945 সালের 5ই ডিসেম্বর, সময় দুপুর 2টো, ফ্লোরিডার ফোর্ট লডারডেল নেভাল এয়ার স্টেশন থেকে একে একে ইউএস এর 5টা নেভি ফাইটার প্লেন TBM-3 অ্যাভেঞ্জার টর্পিডো বম্বার টেক অফ করে। আর এই 5টা প্লেনের দলকেই পরবর্তীকালে ফ্লাইট 19 নাম দেওয়া হয়। এই প্রত্যেকটা প্লেনে একজন করে পাইলট ছিলেন এবং 2 জন করে ক্রু মেম্বার। সেই হিসাবে মোট 15 জনের এই মিশনে অংশ নেওয়ার কথা ছিল, কিন্তু সেদিন একজন ক্রু মেম্বার
শেষ মুহূর্তে এই ফ্লাইং ডিউটি থেকে নিজেকে সরিয়ে নেন। পরবর্তীকালে জানা যায় তিনি নাকি এই মিশন শুরু হওয়ার আগে একটা কোনো অশুভ সংকেত পেয়েছিলেন। পরে আর তার জায়গায় অন্য কাউকে নেওয়া হয়নি। আর এই প্রত্যেকটা প্লেনে এত পরিমাণে জ্বালানি ছিল যে তাদের প্রয়োজন হলে তারা প্রায় 1,500 কিলোমিটার পথ পাড়ি দিতে পারত। তবে তাদের এতটা পথ যাওয়ার দরকার ছিল না, কারণ তাদের টোটাল মিশনের টাইম ছিল মাত্র 2 ঘন্টা। এবার এদিন আবহাওয়া কিন্তু একেবারে স্বাভাবিক ছিল। তাপমাত্রা ছিল প্রায় 19 ডিগ্রি সেলসিয়াস, আকাশে সূর্য দেখা যাচ্ছিল, আর ছড়িয়ে ছিটিয়ে আকাশে বেশ কিছু মেঘ ছিল। উত্তর পূর্ব দিক থেকে মাঝারি হাওয়া বইছিল। আর এদিন ওই ফাইটার প্লেনগুলো ওড়ার আগে যারা ফ্লাই করেছিলেন তারাও বলেছিলেন যে আজকের ওয়েদার একেবারে ফ্লাই করার জন্য পারফেক্ট। তো এই ফ্লাইট 19-এর নেতৃত্ব দিচ্ছিলেন লেফটেন্যান্ট চার্লস টেইলর, যিনি একজন ভীষণই এক্সপিরিয়েন্সড পাইলট ছিলেন এবং তার কাছে মোট প্রায় 2,500 ঘন্টার ফ্লাইং এক্সপিরিয়েন্স ছিল। তো মিশনের প্ল্যান একেবারে সাধারণ ছিল, আবহাওয়া একেবারে নর্মাল ছিল, সাথে এত এক্সপিরিয়েন্সড একজন কমান্ডার ছিলেন, ফলে সবকিছু একেবারে স্বাভাবিকভাবেই ধরে নেওয়া হয়েছিল। তো প্রথমে এই 5টা প্লেন বিমিনির উত্তর অবস্থিত চিকেন শোলস এলাকায় যায়। সেখানে তারা একটা পুরনো জাহাজকে টার্গেট করে প্র্যাকটিস বম্বিং করে, আর তারপর ঠিক হয় যে তারা তাদের নির্দিষ্ট ট্রায়াঙ্গুলার রুট অনুসরণ করে আবারও ফোর্ট লাউডারডেল বেসে ফিরে আসবে। সবকিছুই একেবারে প্ল্যান মতো এগোচ্ছিল। কিন্তু এদিন বিকেল 3:15 নাগাদ ফোর্ট লাউডারডেল বেসের রেডিও অপারেটর একটা এমার্জেন্সি মেসেজ পান, যেখানে ফ্লাইট কমান্ডার টেইলর বলেন, মনে হচ্ছে আমরা আমাদের রাস্তা থেকে সরে গেছি, আমরা আমাদের সামনে কোনো ল্যান্ড দেখতে পাচ্ছি না। টাওয়ার থেকে তাকে পাল্টা প্রশ্ন করা হয়, আপনার কারেন্ট পজিশন কোথায়? টেইলর উত্তর দেন, আমরা নিশ্চিত নই, আমাদের মনে হচ্ছে আমরা হারিয়ে গেছি। তখন টাওয়ার থেকে তাদেরকে একটা ইনস্ট্রাকশন দেওয়া হয়, বলা হয় আপনারা পশ্চিম দিকে ফ্লাই করুন। কিন্তু টেইলর বলেন, পশ্চিম দিক কোনটা সেটা আমরা বুঝতে পারছি না, কারণ আমাদের ফ্লাইটের কোনো কম্পাসে কোনো ডিরেকশন প্রপারলি দেখাচ্ছে না। আমার মনে হচ্ছে আমরা ফ্লোরিডা কিজের উপরে রয়েছি, কিন্তু এক্স্যাক্ট পজিশন বুঝতে পারছি না। এরপর টাওয়ার থেকে তাদেরকে নর্থের দিকে মানে উত্তর দিকে ফ্লাই করতে বলা হয়। কিন্তু কিছুক্ষণ পর আরও একটা মেসেজ আসে, যেখানে টেইলর বলেন, আমরা একটা ছোট আইল্যান্ডের উপর থেকে যাচ্ছি, কিন্তু আশেপাশে কোনো ল্যান্ড নেই। এবার যদি তারা সত্যি ফ্লোরিডা কিজের উপরে থাকতেন তাহলে তাদের একের পর এক আইল্যান্ড দেখার কথা ছিল, কিন্তু ওপাশ থেকে জানানো হয় তাদের আশেপাশে আর কোনো আইল্যান্ড নেই। এবার টাওয়ার থেকে সে সময় কিন্তু প্লেনের ভেতরে যারা ছিলেন তাদেরও বেশ কিছু কথাবার্তা শোনা যাচ্ছিল। সেখানে কথায় জানা যায় যে এই ফ্লাইটের ফুয়েল কমে আসছে, সামনে প্রচন্ড জোরে হাওয়া বইছে, কম্পাস ঠিকঠাকভাবে কাজ করছে না। আর এরপরেই ওই ফ্লাইট 19-এর সাথে সমস্ত রকমের যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। এরপর ওই ফ্লাইট 19-কে খোঁজার জন্য 13 জন ক্রুকে নিয়ে মার্টিন ম্যারিনার রেস্কিউ এয়ারক্রাফট পাঠানো হয়। আর এই এয়ারক্রাফটের ভেতরেও প্রায় 12 জন ক্রু মেম্বার ছিল। কিন্তু আশ্চর্যজনকভাবে এই এয়ারক্রাফটের সাথেও কিছুক্ষণের মধ্যেই যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। এখন মোট 5টা নয়, মোট 6টা প্লেন মিসিং ছিল। এবার একটা শকিং ব্যাপার হচ্ছে, যদি ধরে নেওয়া হয় যে ওই 5টা প্লেন হয়তো ভুল ডিরেকশনে চলে গেছে, তাদের কম্পাস কাজ করছিল না, কিন্তু তাদের রেস্কিউ করতে যে প্লেনটা গিয়েছিল তারা তো নিশ্চয়ই ঠিক দেখে গিয়েছিল, তাদের তো কম্পাস ঠিকভাবে কাজ করার কথা ছিল। প্রশ্ন হচ্ছে ওই 6টা প্লেনের সাথে এক্স্যাক্টলি কি হয়েছিল। পরবর্তীকালে আরো বেশ কিছু রিপোর্ট সামনে আসে। সেখানে বলা হয় ফ্লাইট 19-এর পাইলটরা টাওয়ারের সাথে যোগাযোগ বিচ্ছিন্ন হওয়ার আগে এমন কিছু তথ্য দিয়েছিলেন যেগুলো আরো বেশ শকিং ছিল। সেখানে তারা বলেছিলেন, আমাদের মনে হচ্ছে আমরা একটা হোয়াইট ওয়াটারের মধ্যে প্রবেশ করছি, আমরা সম্পূর্ণভাবে হারিয়ে যাচ্ছি, আমাদের সামনে আগুনের মতো কিছু একটা জ্বলছে। এই ঘটনা যেদিন ঘটে তার পরের দিন ভোরবেলা প্রায় কয়েকশো এয়ারক্রাফট, কোস্ট গার্ডের ভেসেল, ডেস্ট্রয়ার, সাবমেরিন, প্রাইভেট বোট একটা বিশাল সামুদ্রিক অঞ্চল জুড়ে তন্ন তন্ন করে খুঁজতে শুরু করে। কিন্তু ওই 6টা ফ্লাইটের কোথাও কোনো কনফার্মড রেকেজ পাওয়া যায়নি, কোনো মৃতদেহ পাওয়া যায়নি, এমনকি কোনো লাইফ জ্যাকেটও পাওয়া যায়নি। দেখে মনে হচ্ছিল যেন ওই 5টা টর্পিডো বম্বার এবং তাদের রেস্কিউ করার জন্য যে এয়ারক্রাফট গিয়েছিল সেই সহ মোট 27 জন মানুষ আটলান্টিক থেকে জাস্ট ভ্যানিশ হয়ে গেছে। পরবর্তীকালে বেশ কিছু প্যারানর্মাল ইনভেস্টিগেটর এই বিষয়ে রিসার্চ করেন, আর তারা দেখতে পান শুধুমাত্র ফ্লাইট 19 নয়, এই এলাকায় আরো বেশ কিছু রহস্যময় ঘটনা এর আগে ঘটেছে। এমন অনেক প্লেন এবং জাহাজ হারিয়ে গেছে যেগুলোকে আর পরবর্তীকালে খুঁজে পাওয়া যায়নি, না কোনো সিগন্যাল, না কোনো যাত্রী, না কোনো চিহ্ন। আর এই সময় থেকেই এই জায়গাটিকে বারমুডা ট্রায়াঙ্গেল, শয়তানের ত্রিভুজ, বিভিন্ন ধরনের নাম দেওয়া হয়। একের পর এক বই লেখা হয়। কোথাও কোনো লেখক দাবি করেন এটা আসলে একটা ওর্ম হোল,
যার মাধ্যমে কোনো প্যারালাল ইউনিভার্সে যাওয়া যায়। কেউ বলেন এখানে কোনো এলিয়েন টেকনোলজি রয়েছে। আর সেই থেকে আজ অব্দি এই বারমুডা ট্রায়াঙ্গেল নিয়ে নানা ধরনের কনস্পিরেসি থিওরি সামনে আসছে। তবে এই রহস্যের পর্দা ফাঁস করেছিলেন 1975 সালে ল্যারি কুশ নামের একজন ফ্লাইট ইনস্ট্রাক্টর। বারমুডা ট্রায়াঙ্গেলের উপর যখন একের পর এক বই লেখা হচ্ছিল, তখন ল্যারি প্রতিটা বইয়ের প্রত্যেকটা ঘটনাকে আলাদা আলাদাভাবে ইনভেস্টিগেট করেন। তিনি আমেরিকান নেভির আনক্লাসিফাইড ডাটা, বারমুডা ট্রায়াঙ্গেলের ওয়েদার হিস্ট্রি এবং সাথে বিভিন্ন ধরনের নিউজ পেপার ঘেঁটে দেখেন। আর দেখতে পান ওই বইগুলোতে যে সমস্ত ইনসিডেন্ট তুলে ধরে সেটাকে রহস্যের মতো প্রেজেন্ট করা হচ্ছে, সেগুলো বেশিরভাগই ফেক। চলুন এক এক করে কয়েকটা ঘটনা আপনাদেরকে বলি। ভিডিওর একেবারে শুরুতে আপনাদেরকে একটা ইয়টের কথা বলেছিলাম, লা ডাহামা, যে ইয়টটিকে নাম দেওয়া হয়েছিল ভুতুরে জাহাজ এবং যেটিকে সমুদ্রের মধ্যে সম্পূর্ণ পরিত্যক্ত অবস্থায় পাওয়া গিয়েছিল। এই ইয়টের ভেতরে কোনো মানুষ ছিল না, অথচ খাবার, জল, জামা কাপড়, শিশুদের খেলনা সবই ছিল। এমনকি ওই ইয়টে থাকা দুটো লাইফ বোটও অক্ষত অবস্থায় ছিল। আর এই ঘটনাকেই পরবর্তীকালে বারমুডা ট্রায়াঙ্গেলের মিস্ট্রির সাথে জুড়ে দেওয়া হয়েছিল। কিন্তু এই কাহিনীর বেশিরভাগটাই কনস্পিরেসি থিওরির বইগুলো এড়িয়ে গেছে। আর সত্যিটা হচ্ছে লা ডাহামার যাত্রীরা কখনোই রহস্যজনকভাবে উধাও হয়ে যাননি। 1935 সালের এপ্রিল মাসে লা ডাহামা সমুদ্রের মধ্যে ভয়ঙ্করভাবে ক্ষতিগ্রস্ত হয়েছিল এবং এটা একটা ঝড়ের মুখোমুখি হয়েছিল। এই ইয়টটি দেখে ইয়টের যাত্রীদের মনে হয়েছিল যে এটা যে কোনো সময় ডুবে যেতে পারে। আর সেই সময় এসএস রেক্স নামের একটা ইতালীয় জাহাজ লা ডাহামার যাত্রী এবং ক্রুদের উদ্ধার করে এবং সবাইকে রেস্কিউ করার পর ওই লা ডাহামা ইয়টটাকে ওই অবস্থাতে সমুদ্রে ছেড়ে দেওয়া হয়েছিল, কারণ তারা বেশিরভাগই মনে করেছিলেন যে ইয়টটি একটু পরেই ডুবে যাবে। কিন্তু কিছুদিন পরেও এসএস অ্যাজটেক বারমুডার কাছাকাছি ওই লা ডাহামাকে আবার ভাসতে দেখেছিল। হয়তো কোনো কারণে ইয়টটি হয়তো সেই পরিমাণ ক্ষতিগ্রস্ত হয়নি যে এটা ডুবে যাবে। এবার প্রবলেমটা হচ্ছে অ্যাজটেকের ক্রুরা কিন্তু জানতো না যে এই লা ডাহামার যাত্রীদের সাথে এক্স্যাক্টলি কি হয়েছিল, কারণ আজ থেকে আমি অনেক বছর আগের কথা বলছি। সে সময় কিন্তু আজকের মতো এত কমিউনিকেশন উন্নত ছিল না। তাই অ্যাজটেকের ক্রুরা যখন ওই ইয়টটিকে ওইভাবে পরিত্যক্ত অবস্থায় দেখেন, তারা ওটাকে একটা ঘোস্ট শিপ ভাবেন। আর অ্যাজটেক যখন ইংল্যান্ডে ফিরে গিয়ে সংবাদ মাধ্যমে এই ঘটনা জানায়, এই বিষয়টা নিয়ে অনেক কথাবার্তা হয়, অনেক লেখালেখি হয়। কিন্তু এরই কয়েকদিন পর যখন ওই ইতালীয় এসএস রেক্স জাহাজটা, মানে যেটা ওই ইয়ট থেকে যাত্রীদেরকে উদ্ধার করেছিল, তারা যখন ইতালির বন্দরে পৌঁছায় এবং তারা জানায় যে না না, এটা কোনো রহস্যজনক ঘটনা নয়, ওই ইয়টের যাত্রীদেরকে তারাই উদ্ধার করেছিল, তখন এই রহস্যের পর্দা ফাঁস হয়। কিন্তু পরবর্তীকালে যখন বারমুডা ট্রায়াঙ্গেল নিয়ে লেখালেখি করা হয়, তখন এই প্রথমের ঘটনাটা কি তুলে ধরা হয়েছিল, মানে অ্যাজটেক জাহাজের ক্যাপ্টেন যেটা বলেছিল শুধুমাত্র সেইটুকুই লেখা হয়েছিল। পরবর্তীকালে যে এসএস আরএক্স এর যাত্রীরা যে সমস্ত কথা বলেছিল সেগুলোকে সম্পূর্ণভাবে এড়িয়ে যাওয়া হয়। অর্থাৎ ওই বইগুলোতে অসম্পূর্ণ খবর বলা হয়েছিল। আর তথ্যের অভাবে এরকম একটার পর একটা ঘটনা বসিয়ে একটা হিউজ কনস্পিরেসি থিওরি তৈরি করা হচ্ছে। এবার আসা যাক দ্বিতীয় একটা ঘটনায়। 1918 সালে ইউএসএস সাইক্লোপস নামের একটা আমেরিকান নৌবাহিনীর বিশাল জাহাজ বারবাডোস থেকে যাত্রা শুরু করেছিল। জাহাজটিতে মোট 306 জন মানুষ এবং এর ভেতরে বোঝাই ছিল প্রচুর পরিমাণে ম্যাঙ্গানিজ আকরিক। কিন্তু 4 মার্চের পর থেকে হঠাৎ করেই এই জাহাজটির সাথে সমস্ত রকমের যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। এমনকি জাহাজ থেকে কোনো রকম ইমার্জেন্সি মেসেজও পাওয়া যায়নি, সাথে কোনো ধ্বংসাবশেষ, এমনকি 306 জন মানুষের কারোর মৃতদেহ খুঁজে পাওয়া যায়নি। আর এই কারণে ইউএসএস সাইক্লোপসকে বারমুডা ট্রায়াঙ্গেলের একটা অন্যতম মিস্টিরিয়াস ঘটনা হিসেবে তুলে ধরা হয়। কিন্তু এর সত্যিটা একটু অন্যরকম ছিল। এই জাহাজে দুটো টুইন সিস্টার শিপ ছিল, একটা হচ্ছে ইউএসএস প্রোটিউস এবং আরেকটা ইউএসএস নেরেউস। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় এই দুটো জাহাজও আটলান্টিকে তলিয়ে গিয়েছিল এবং তার কারণ ছিল অতিরিক্ত মাল বহন করা। এবং এই ইউএসএস সাইক্লোপসের ঘটনা যখন তদন্ত করা হয়, তখন ল্যারি কুশ দেখতে পান ওই জাহাজটি যখন বারবাডোসায় ছিল তখন ওই জাহাজটির ওয়াটার লেভেল বিপদ সংকেতের উপরে ছিল। এবং এখানে জাহাজটিকে চেক করার পরে যখন সবুজ সংকেত দেওয়া হয় যে না, জাহাজটি নিরাপদ রয়েছে, তারপরেই জাহাজটি তার যাত্রা শুরু করেছিল। তো হতে পারে অতিরিক্ত মাল বোঝাইয়ের কারণে এই জাহাজটি ডুবে গেছে। এছাড়া ওই সাইক্লোপসের একটা ইঞ্জিন আগে থেকেই খারাপ ছিল, ফলে এত পরিমাণে আকরিক বোঝাই করা একটা ইঞ্জিন খারাপ হওয়া জাহাজ যদি কোনো বিশাল বড় ঝড়ের মুখোমুখি হয়, বিশাল কোনো ঢেউয়ের সামনে পড়ে, তাহলে খুব সহজেই জাহাজটির ভারসাম্য নষ্ট হয়ে এটি ডুবে যেতে পারে। কিন্তু বারমুডা ট্রায়াঙ্গেলের রহস্য যারা লিখছেন তারা কখনোই এই ইঞ্জিন খারাপ হয়ে যাওয়া, অতিরিক্ত মাল বোঝাই করা
এই ঘটনাগুলোকে কখনো তাদের বইতে উল্লেখ করেননি। এবার আসা যাক অন্য আর একটা ঘটনায়। এটা হচ্ছে এসএস কটোপ্যাক্সি। 1925 সালের 29 নভেম্বর এই জাহাজটি আমেরিকার চার্লস্টন বন্দর থেকে কিউবার হাভানার উদ্দেশ্যে রওনা দিয়েছিল। এই জাহাজটির ভেতরে একটা কয়লার কার্গো ছিল এবং 32 জন ক্রু মেম্বার ছিল। 1 ডিসেম্বর এই কটোপ্যাক্সি জাহাজ থেকে একটা ডিস্ট্রেস মেসেজ পাঠানো হয়, মানে এমার্জেন্সি সংকেত দেওয়া হচ্ছিল, যেখানে জানানো হয় যে জাহাজটা একটা ট্রপিক্যাল ঝড়ের মধ্যে পড়েছে এবং জাহাজটা একদিকে কাত হয়ে ভেতরে জল ঢুকে যাচ্ছে। এরপরই জাহাজটির সঙ্গে সমস্ত রকম যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায় এবং বহু বছর পরেও এই জাহাজটির কোনো ধ্বংসাবশেষ পাওয়া যায়নি। আর ঠিক একইভাবে কটোপ্যাক্সির দুর্ঘটনাকেও বারমুডা ট্রায়াঙ্গেলের রহস্যের সাথে জুড়ে দেওয়া হয়েছে। পরবর্তীকালে যখন এই ঘটনাগুলোকে লেখকরা তাদের বইতে লেখেন, তখন তারা এমনভাবে গল্পটা বলেন যে জাহাজটি কোনো রকম ওয়ার্নিং ছাড়াই সমুদ্রে হারিয়ে গিয়েছিল, কিন্তু রিয়েলিটিতে কটোপ্যাক্সি জাহাজ ডুবে যাওয়ার আগে বারবার ইমার্জেন্সি সংকেত দিয়েছিল, এমনকি জাহাজের ভেতরে যে জল ঢুকছে সেটাও তারা জানিয়েছিল। এবার 1977 সালে একটা সায়েন্স ফিকশন মুভি ক্লোজ এনকাউন্টার্স অব দ্য থার্ড কাইন্ডে এই কটোপ্যাক্সির রহস্যকে আরো জনপ্রিয় করে তোলে, যেখানে দেখানো হয় এই জাহাজটিকে এলিয়েনরা মঙ্গোলিয়ার গোবি মরুভূমিতে রেখে দিয়েছে। আর এই মুভির পরেই বারমুডা ট্রায়াঙ্গেলের রহস্য আরো বেশি জনপ্রিয় হয়ে ওঠে। এবার এই যে জাহাজটা, যেটা প্রায় কয়েক দশক ধরে নিখোঁজ হয়েছিল, এই জাহাজটিকে 2020 সালে ফ্লোরিডার সেন্ট আগাস্টিন উপকূলের কাছে খুঁজে পাওয়া যায় এবং পরবর্তীকালে গবেষকরা এটাকে এসএস কটোপ্যাক্সি নামেই শনাক্ত করেছিলেন। অথচ আমি শিওর ইন ফিউচারও যদি কখনো কোনো বারমুডা ট্রায়াঙ্গেল নিয়ে বই লেখা হয়, তাহলে এই ঘটনাটাকে তারা এড়িয়ে যাবেন। আর এই সমস্ত ঘটনাগুলো দেখলে আপনি কিন্তু একটা জিনিস কনফার্ম হবেন যে সমস্ত লেখকরা যারা লিখছেন, তারা ইচ্ছাকৃতভাবেই জাহাজগুলো ডুবে যাওয়ার সম্পূর্ণ ঘটনা পাবলিশ করছেন না। আর যদি তারা করতেন, তাহলে হয়তো এই বইগুলো বেস্ট সেলার হতো না। এবার এই বারমুডা নিয়ে আরো একটা সমস্যা হলো, এর কোনো নির্দিষ্ট বাউন্ডারি নেই। ফলে এমন অনেক ঘটনা যেগুলো হয়তো এই বারমুডা ট্রায়াঙ্গেলের এলাকা থেকে অনেক দূরে হয়েছে, সেগুলোকেও এই বারমুডা ট্রায়াঙ্গেলের সাথে জুড়ে দেওয়া হয়েছে। যেমন ধরুন, আর্নেস্ট মাইলস নামের একটা জাহাজ নর্থ ক্যারোলিনার কাছে ডুবে যায়, কিন্তু কিছুদিন পর রহস্যজনকভাবে সেই জাহাজটি নিজে থেকেই জলের উপর ভেসে ওঠে এবং এটাকেও একটা ভুতুড়ে জাহাজের তকমা দেওয়া হয়েছিল। আর এই জাহাজটির ঘটনাকেও বারমুডা ট্রায়াঙ্গেলের সাথে জুড়ে দেওয়া হয়, কিন্তু পরবর্তীকালে জানা যায় ওই জাহাজটি তার যাত্রাপথে প্রচুর পরিমাণে নুন বোঝাই করে নিয়ে যাচ্ছিল। জাহাজটি ডুবে যাওয়ার পরে সেই নুন গলে যায় এবং নুন গলে যেতেই জাহাজটি আবার সমুদ্রের উপর ভেসে ওঠে। ল্যারি কুস তার বইতে এইসব রহস্য লেখকদের কিছু বিভ্রান্তিকর ঘটনাকেও তুলে ধরেন। যেমন কিছু কিছু ঘটনায় বলা হয়েছে যে যখন কোনো জাহাজ বা প্লেন উধাও হয়ে গেছে, তখন আকাশ একেবারে শান্ত ছিল, কিন্তু যখন ওই এলাকার ওয়েদার হিস্ট্রি চেক করা হয়, তখন দেখা যায় ওই দিন ওই এলাকায় কোনো না কোনো ঝড় বা ঢেউ উঠেছিল। কিছু কিছু বোট হয়তো এই এলাকায় হারিয়ে গিয়েছিল, কিন্তু পরবর্তীকালে যে সেই বোটটাকে আবার পাওয়া গেছে, সেই ঘটনাকে হয়তো বইয়ের মধ্যে উল্লেখই করা হয়নি। এবারে বারমুডা ট্রায়াঙ্গেলের রহস্য নিয়ে যে সমস্ত বই লেখা হয়েছে, তার একটা বড় অপপ্রচারের একটা শেষ উদাহরণ দেব। 1972 সালে ভিএ ফগ নামের একটা ইউএস ট্যাঙ্কারে বিস্ফোরণ ঘটে আর তারপর সেটা ডুবে যায়। পরে বারমুডা ট্রায়াঙ্গেল বিষয়ক লেখায় দাবি করা হয় ওই জাহাজের সমস্ত ক্রু মেম্বারদের মৃতদেহ রহস্যজনকভাবে অদৃশ্য হয়ে গেছে। শুধুমাত্র জাহাজের ক্যাপ্টেনকে নাকি তার কেবিনের ভেতরে ডেস্কের সামনে বসে থাকতে দেখা গিয়েছিল, এমনকি তার হাতে একটা কফির মগ ছিল। কোনো এক অদৃশ্য শক্তি মুহূর্তের মধ্যে সবাইকে গায়েব করে দিয়েছিল, শুধুমাত্র ক্যাপ্টেনকে তারা ওই অবস্থায় রেখে দিয়েছিল। গল্পটা শুনতে ভয়ঙ্কর মনে হলেও কোস্ট গার্ডের রিপোর্ট বলছে অন্য কথা। কোস্ট গার্ড ডুবে যাওয়ার আগে জাহাজটির বেশ কয়েকটা ছবি তুলেছিল এবং সেখান থেকে উদ্ধার হওয়া বেশ কিছু মৃতদেহের ছবিও তারা তুলেছিল। আর সব থেকে আশ্চর্যের বিষয় হচ্ছে, এই ভিএ ফগ জাহাজটি বারমুডা ট্রায়াঙ্গেলের সেই এলাকার মধ্যে ডুবেইনি। এটা ডুবে গিয়েছিল টেক্সাস উপকূলের কাছে, যেটা বারমুডা ট্রায়াঙ্গেলের কাল্পনিক সীমানা থেকে বহু দূরে রয়েছে। এখন তাহলে সব থেকে বড় প্রশ্ন, যদি এখানে কোনো এলিয়েন টেকনোলজি না থাকে, জাহাজগুলো যদি রহস্যজনকভাবে হারিয়ে না যায়, বা এখানে যদি কোনো প্যারানর্মাল ফোর্স কাজ না করে, তাহলে এখানে থাকা বিভিন্ন জাহাজ এবং প্লেনগুলো কি করে উধাও হয়ে গেল, সেগুলোর সাথে এক্স্যাক্টলি কি হয়েছিল? দেখুন, এর পেছনে কিন্তু কোনো একটা থিওরি কাজ করছে না, কারণ ফ্লাইট 19, ইউএসএস সাইক্লোপস, এসএস কটোপ্যাক্সি, এই প্রত্যেকটা দুর্ঘটনার সময় পরিস্থিতি কিন্তু একরকম ছিল না। কোথাও খারাপ আবহাওয়া কাজ করেছে, কোথাও ন্যাভিগেশন এরর ছিল, আবার কোথাও ছিল মেকানিক্যাল ফেইলিওর, আবার কোনো কোনো দুর্ঘটনায় প্রত্যেকটা সমস্যা একসাথে ঘটেছিল। আর এই ধরনের ঘটনা কিন্তু পৃথিবীর প্রত্যেকটা সমুদ্রে নিয়মিত ঘটে। কিন্তু সমস্যাটা হচ্ছে,
পৃথিবীর অন্য কোনো ওশিয়ানে যখন এই ধরনের ঘটনা ঘটে সেটাকে আমরা সামুদ্রিক দুর্যোগ বলি, আর যখন সেটা বারমুডার আশেপাশে ঘটে তখন সেটাকে আমরা রহস্য বলি। তো এর পেছনে ল্যারি কুশ এবং বিভিন্ন বিজ্ঞানীরা অনেক ধরনের যুক্তি দিয়েছেন। তার মধ্যে প্রথমটা হচ্ছে গালফ স্ট্রিম। গালফ স্ট্রিম হচ্ছে পৃথিবীর সব থেকে শক্তিশালী স্রোতগুলোর মধ্যে একটা। এটা ফ্লোরিডা এবং বাহামার পাশ দিয়ে অত্যন্ত দ্রুত গতিতে প্রবাহিত হয়ে উত্তর আটলান্টিকের দিকে চলে যায়। ধরুন কোনো প্লেন সমুদ্রে ক্রাশ করলো বা কোনো জাহাজ ডুবে গেল, বা দুর্ঘটনার পরে জলের উপরে কোনো লাইফ জ্যাকেট, কোনো কাঠের টুকরো, কোনো মানুষের মৃতদেহ বা লাগেজ ভেসে রয়েছে, এক্ষেত্রে গালফ স্ট্রিম কি করে, খুব অল্প সময়ের মধ্যেই এই জিনিসগুলোকে ওই ক্র্যাশ সাইট থেকে বহু দূর পর্যন্ত নিয়ে যায়। ফলে সার্চ টিম যখন ওই প্লেনটার শেষ নোন পজিশন ধরে ইনভেস্টিগেশন শুরু করে ততক্ষণে হয়তো সেই রেকেজগুলো কয়েক দশক কিলোমিটার দূরে সরে যায়, আবার কিছু কিছু অংশে সেগুলো জলের নিচে তলিয়ে যায়। ফলে দুর্ঘটনা ঘটে এক জায়গায় কিন্তু তার রেকেজগুলো অনেক দূরে চলে যায়। এছাড়া গালফ স্ট্রিমের বিপরীতে শক্তিশালী বাতাস বইলে সমুদ্রের ঢেউগুলো অত্যন্ত খাড়া এবং বিপজ্জনক হতে পারে। ছোট নৌকা তো বটেই, বড় জাহাজের পক্ষেও এই পরিস্থিতি সামলানো কঠিন হয়ে যায়। এরপর আসে সমুদ্রের নিচে থাকা চোরাবালি। ট্রেজার হান্টার মেল ফিশার বহু বছর ধরে ফ্লোরিডা এবং বাহামাস অঞ্চলে সমুদ্রতলে হারিয়ে যাওয়া স্প্যানিশ ট্রেজার শিপ খুঁজছিলেন। তিনি এই খোঁজ চালানোর জন্য ভীষণই পাওয়ারফুল ম্যাগনেটোমিটার ব্যবহার করে সমুদ্রের নিচে থাকা মেটালগুলোকে শনাক্ত করতেন। কিন্তু স্প্যানিশ ট্রেজার শিপ খুঁজতে গিয়ে তিনি সমুদ্রের নিচে অনেক এয়ারক্রাফট, শিপরেক এবং অনেক অদ্ভুত ধরনের মেটালিক অবজেক্ট খুঁজে পেয়েছিলেন, যেগুলো বহু বছর ধরে সমুদ্রের নিচে থাকা বালির তলায় চাপা পড়েছিল। এমনকি তিনি এই এলাকায় একটা ট্রেনের ইঞ্জিনও পেয়েছিলেন। ফলে ধারণা করা হয় যদি এই এলাকায় কোনো জাহাজ বা প্লেন ডুবে যায়, সমুদ্রের নিচে থাকা চোরাবালির কারণে এই রেকেজগুলো বালির আরো কয়েক ফুট নিচে বা গভীরে তলিয়ে যেতে পারে। ফলে এর কারণেই হয়তো বেশিরভাগ জাহাজ এবং প্লেনের ধ্বংসাবশেষ খুঁজে পাওয়া যায়নি। মানে এর পেছনে কোনো অজানা শক্তি কাজ করেনি, এর পেছনে কাজ করেছে নেচারের শক্তি। এই যে বারমুডা ট্রায়াঙ্গেল অঞ্চলটা, এটা আটলান্টিক হারিকেন রুটের মধ্যে পড়ে। আফ্রিকার পশ্চিম উপকূলের কাছে তৈরি হওয়া অনেক ট্রপিক্যাল স্টোর্ম আটলান্টিকের উষ্ণ জলের উপর দিয়ে শক্তিশালী হতে হতে ক্যারিবিয়ান, বাহামা এবং ফ্লোরিডার দিকে এগিয়ে আসে। আজ যেখানে আমাদের কাছে ওয়েদার স্যাটেলাইট রয়েছে, ডপলার রাডার, রিয়েল টাইম ওয়ার্নিং সিস্টেম রয়েছে, আজ থেকে 100 বছর আগে কিন্তু জাহাজের ক্যাপ্টেনরা জানতো না যে তাদের জন্য হয়তো একটা বড় শক্তিশালী ঝড় অপেক্ষা করছে, বা তাদের দিকে একটা হিউজ হ্যারিকেন ঝড় এগিয়ে আসছে। কখনো কখনো আকাশ পরিষ্কার থাকে, কিন্তু কয়েক ঘন্টার মধ্যেই আকাশ ভয়ঙ্কর রূপ ধারণ করে। এর সঙ্গে হতে পারে ওয়াটার স্পাউট, সমুদ্রের উপরে টর্নেডোর মতো ঘূর্ণীয়মান শক্তিশালী বায়ুস্তম্ভ। দিনের আলোয় ওয়াটার স্পটকে দূর থেকে দেখলে সেটাকে এড়িয়ে যাওয়া সম্ভব, কিন্তু রাতে বা বৃষ্টির মধ্যে ভিজিবিলিটি যখন কমে যায় তখন ছোট ছোট বোট, লো ফ্লাইং এয়ারক্রাফটগুলো এর মধ্যে ঢুকে পড়তে পারে। এছাড়াও রয়েছে বড় বড় ঢেউ। আটলান্টিকের এই এলাকায় মাঝে মাঝেই 100 থেকে 150 ফুট উঁচু ঢেউ তৈরি হয়, মানে প্রায় 10 থেকে 12 তলা বাড়ির সমান। এই পরিস্থিতিতে আগাম ওয়ার্নিং না থাকলে একটা বড় জাহাজও অনায়াসে ডুবে যেতে পারে। একটা পুরনো বা ওভারলোড শিপ এই ঢেউয়ের আঘাতে তার কোনো স্ট্রাকচারাল ড্যামেজ হলে খুব দ্রুত ডুবে যেতে পারে। এমনকি এতটাই দ্রুত ডুবে যেতে পারে যে ক্রুরা এমার্জেন্সি সংকেত দেওয়ার সময় নাও পেতে পারে। এই বাহামার কাছে বেশ কিছু শ্যালো রিফ রয়েছে, আবার হঠাৎ করে কোথাও কোথাও ভীষণই গভীর সমুদ্র রয়েছে। এই অঞ্চলে একদিকে অগভীর কোরাল রিফ এবং স্যান্ড ব্যাংক আছে, অন্যদিকে অল্প দূরে সমুদ্রতল কয়েক হাজার মিটার নিচে নেমে গেছে। জিপিএস আবিষ্কারের আগের যুগে সামান্য ন্যাভিগেশন ইররের কারণে কোনো জাহাজেই অগভীর রিফের সঙ্গে ধাক্কা খেতে পারত, আর ঢেউ সেটিকে ভেঙে টুকরো টুকরো করে দিতে পারত, অথবা রেকেজের গভীর জলের দিকে সরিয়ে নিয়ে যেতে পারত। ফলে শিপ কোথায় আঘাত করেছে এবং তার রেকেজ কোথায় পাওয়া যাবে, এই দুটো জায়গা পুরোপুরি আলাদা হতে পারে। আর এরপর আসা যাক সব থেকে গুরুত্বপূর্ণ একটা সমস্যায়, সেটা হচ্ছে হিউম্যান এরর। দেখুন, মানুষের ভুল মানে যে পাইলট বা ক্যাপ্টেন অনভিজ্ঞ ছিল তা কিন্তু নয়। একজন অত্যন্ত এক্সপিরিয়েন্সড পাইলটও নিজের লোকেশন ভুল বুঝতে পারেন। একজন ক্যাপ্টেন ঝড়ের শক্তিকে আন্ডার এস্টিমেট করতে পারেন, কেউ ভুল রুট বেছে নিতে পারেন, ফুয়েলের ক্যালকুলেশন ভুল হতে পারে, আবার অনেক সময় মেকানিক্যাল ওয়ার্নিংকে অনেকে উপেক্ষা করতে পারেন। ফ্লাইট 19-এর ঘটনায় বলা হয় যে লেফটেন্যান্ট চার্লস টেইলর সম্ভবত নিজের লোকেশন ভুলভাবে চিহ্নিত করেছিলেন। আর মনে রাখবেন, সে সময় কিন্তু আজকের মতো উন্নত জিপিএস টেকনোলজি ছিল না। প্লেনের ক্ষেত্রে আরও একটা ভয়ঙ্কর সমস্যা হচ্ছে স্পেশাল ডিসঅরিয়েন্টেশন। রাতে খোলা সমুদ্রের উপর আকাশ ও জল একেবারে অন্ধকার হয়ে গেলে হরাইজন বোঝা যায় না। অনেক সময় মেঘের মধ্যে ঢুকে পড়লেও একই সমস্যা হয়।
আর এই সময় পাইলটের বডি কিন্তু তাকে ভুল সিগন্যাল দিতে পারে। তার মনে হতে পারে এয়ারক্রাফট সোজা চলছে, অথচ সেটি ধীরে ধীরে একদিকে নেমে যাচ্ছে। পাইলট যদি এখানে ইনস্ট্রুমেন্টের বদলে নিজের শরীরের অনুভূতির উপর বিশ্বাস করেন, তাহলে কয়েক মিনিটের মধ্যে সেই এয়ারক্রাফট কন্ট্রোল হারিয়ে ফেলতে পারে। এগুলো ছাড়াও রয়েছে মেকানিক্যাল এবং স্ট্রাকচারাল ফেলিওর। এবার অনেকেই বলে থাকেন যে এই বারমুডা ট্রায়াঙ্গেল অঞ্চলে কম্পাস নাকি পাগলের মতো ঘুরতে থাকে, ঠিকঠাকভাবে এটা কাজ করে না। এবং এই ক্ষেত্রে যুক্তি দেওয়া হয় যে পৃথিবীর জিওগ্রাফিক্যাল নর্থ এবং ম্যাগনেটিক নর্থ এক নয়, এবং বারমুডা ট্রায়াঙ্গেলের এলাকায় ম্যাগনেটিক নর্থের বদলে জিওগ্রাফিক্যাল নর্থ কাজ করে। কিন্তু কম্পাসের যে অদ্ভুত ব্যবহার, যে জিওগ্রাফিক্যাল নর্থ এবং ম্যাগনেটিক নর্থ কিছু কিছু ক্ষেত্রে আলাদা হয়, এটা কিন্তু বহু শতাব্দী ধরে ন্যাভিগেটররা জানেন। এই পার্থক্যকে বলা হয় ম্যাগনেটিক ভ্যারিয়েশন, আর নেভিগেশন চার্টে সেই ভ্যারিয়েশনের হিসাবও দেওয়া থাকে। ট্রেন্ড পাইলট এবং সেইলর সেই কারেকশন মাথায় রেখে তাদের রুট নির্ধারণ করেন। দেখুন, এই কম্পাসের যে অদ্ভুত ব্যবহার, এটা যে শুধুমাত্র বারমুডা ট্রায়াঙ্গেলেই ঘটে তা কিন্তু নয়। পৃথিবীর সব জায়গাতেই এরকম ধরনের ইনস্ট্রুমেন্ট ফেলিওর হতে পারে, তাই কম্পাস ফেলিওরের ঘটনা কিন্তু কোনো ভৌতিক ঘটনা নয়। এবার আরো একটা যুক্তি দেওয়া হয় এই বারমুডা ট্রায়াঙ্গেলে জাহাজ বা প্লেন ডুবে যাওয়ার ক্ষেত্রে, যে এখানে হয়তো হঠাৎ করেই মিথেন গ্যাস সমুদ্রের তলদেশ থেকে বেরিয়ে আসে, যার ফলে সমুদ্রের জলের ঘনত্ব কমে যায় এবং যে কোনো জাহাজ মুহূর্তের মধ্যেই জলের তলায় ডুবে যেতে পারে। আবার কেউ কেউ দাবি করেন বিপুল পরিমাণে মিথেন বাতাসে উঠে এলে যে সমস্ত প্লেন নিচু থেকে উড়ে যাচ্ছে তাদের ইঞ্জিনে আগুন ধরে যেতে পারে। এই থিওরিটা শুনতে বেশ ইন্টারেস্টিং, কিন্তু সমস্যা হচ্ছে বারমুডা ট্রায়াঙ্গেলের কোনো বিখ্যাত ডিসঅ্যাপিয়ারেন্সের সঙ্গে এমন মিথেন রিলিজের ডিরেক্ট কোনো এভিডেন্স পাওয়া যায়নি। বিজ্ঞানীরা বলছেন যে বারমুডা ট্রায়াঙ্গেলের নিচে কিছু ভলকানিক স্ট্রাকচার আছে, এটা ঠিক, কিন্তু সেগুলোতে গত 15,000 বছর ধরে কোনো ধরনের ভলকানিক ইরাপশন হয়নি। ফলে মিথেন থিওরি নতুন কিছু নয়, কিন্তু বারমুডা ট্রায়াঙ্গেলে যেই মিথেনের জন্যই এই দুর্ঘটনাগুলো ঘটছে সেটা প্রমাণিত নয়। এবার দেখুন, এই বারমুডা ট্রায়াঙ্গেলের অঞ্চলটা আপনাদেরকে আগেই বলেছি যে পৃথিবীর অন্যতম ব্যস্ত একটা ট্রেড রুট। এখান থেকে প্রতিদিন অসংখ্য কমার্শিয়াল শিপ, কার্গো ভেসেল, প্রাইভেট বোট, এয়ারক্রাফট এই অঞ্চলের উপর দিয়ে নিরাপদে যাতায়াত করে। এবার যেখানে ট্রাফিক এত বেশি, সেখানে মাঝে মাঝে দু একটা ঘটনা ঘটা অস্বাভাবিক কিছুই নয়। কিন্তু বারমুডা ট্রায়াঙ্গেলের রহস্য নিয়ে যখন কেউ কথা বলে, তারা অল্প কয়েকটা দুর্ঘটনার কথা উল্লেখ করেন, কিন্তু এখান থেকে যে প্রতি বছর কয়েক হাজার শিপ, কয়েক হাজার প্লেন পার হয় এবং সেগুলো নিরাপদে তাদের গন্তব্যে পৌঁছায়, তার কথা কিন্তু কেউ উল্লেখই করে না। আর এটা হচ্ছে এক ধরনের সিলেকশন বায়াস। মানে আপনি যদি একটা কয়েনকে 1000 বার ফ্লিপ করেন এবং তার মধ্যে যদি 10 বার হেড পড়ে এবং বাকি 990 বারের ঘটনাকে আপনি যদি এড়িয়ে যান, তাহলে এই ঘটনাটাকে অস্বাভাবিক মনে হবে যে কিভাবে 10 বারই একটা কয়েনে হেড পড়তে পারে। আমেরিকার একটি সংস্থা নোয়া স্পষ্টভাবে জানিয়েছে, পৃথিবীর অন্য কোনো বড় বা ব্যস্ত সামুদ্রিক এলাকার তুলনায় বারমুডা ট্রায়াঙ্গেলে বেশি দুর্ঘটনা ঘটে এর কোনো প্রমাণ নেই। এমনকি বিশ্বের অন্যতম বিখ্যাত ম্যারিন ইন্স্যুরেন্স কোম্পানি লয়েড অফ লন্ডনের কাছেও এই অঞ্চলটি বিপজ্জনক নয়। কারণ লয়েডকে যখন জিজ্ঞাসা করা হয়েছিল যে বারমুডা ট্রায়াঙ্গেলে কি বেশি পরিমাণে প্লেন বা জাহাজ ডুবির ঘটনা ঘটে, তারা জানায় যে না, এখানে অস্বাভাবিক কিছুই নেই। আবার অনেক বইতে এমনটাও বলা হয় যে বারমুডা ট্রায়াঙ্গেল থেকে পাস হওয়া সমস্ত জাহাজ এবং প্লেন থেকে অতিরিক্ত ইন্স্যুরেন্সের মানি নেওয়া হয়। এটাও একটা ভুল ধারণা। আর ইন্স্যুরেন্স কোম্পানির এই রিপোর্টটা কিন্তু ভীষণই ইম্পর্টেন্ট, কারণ ইন্স্যুরেন্স কোম্পানি কোনো একটা রুটে কি পরিমাণ ইন্স্যুরেন্স দাবি করা হবে সেটা নির্ধারণ করে ওই রুটে অ্যাক্সিডেন্টের পরিমাণ কত, ওই রুটের ওয়েদার কেমন থাকে, জাহাজের কন্ডিশন কেমন থাকে, এই সমস্ত কিছু বিচার করে তারপর ইন্স্যুরেন্সের প্রিমিয়াম নির্ধারণ করে। তাই সত্যিই যদি বারমুডা ট্রায়াঙ্গেলের ভেতরে কোনো জাহাজ অদৃশ্যভাবে উধাও হয়ে যেত, তাহলে সবার আগে ইন্স্যুরেন্স কোম্পানিগুলোই অতিরিক্ত প্রিমিয়াম নিত। এবার আপনার মনে নিশ্চয়ই প্রশ্ন আসবে যে তাহলে বারমুডা ট্রায়াঙ্গেলের রহস্য নিয়ে এত মাতামাতি কেন হচ্ছে। এবার ঠিক একই ধরনের একটা প্রশ্ন যদি আমি করি যে ভূত প্রেত নিয়ে মানুষের মধ্যে এত মাতামাতি কেন। একজন ভূতের গল্প লেখক সাধারণত বইয়ের শেষে কখনো বলে না যে আসলে ভূত বলে কিছুই নেই বা ওই দরজাটা আসলে বাতাসে নড়ছিল। তারা যদি এমনটা বলে তাহলে কিন্তু ওই বইয়ের পুরো সাসপেন্সটা বা ওই গল্পের ভয় ওখানেই শেষ হয়ে যাবে, বইটা হয়তো বিক্রি হবে না। ঠিক একইভাবে বারমুডা ট্রায়াঙ্গেলকে নিয়ে যারা সেন্সেশনাল মিস্ট্রি বুক লিখেছেন, তাদের গল্পের মূল আকর্ষণই ছিল অমীমাংসিত প্রশ্ন, এলিয়েন, আটলান্টিস, টাইম পোর্টাল, অদৃশ্য শক্তি। তারা যদি প্রথমেই লিখতেন যে জাহাজটা কোনো ঝড়ের মধ্যে ডুবে গেছে বা জাহাজটা ডুবে যাওয়ার আগে সংকেত পাঠিয়েছিল বা ঘটনাটাই বারমুডা ট্রায়াঙ্গেল থেকে অনেক দূরে ঘটেছে, তাহলে গল্পটা কিন্তু আর রহস্যজনক থাকতো না। তবে এখানে যে সব লেখকই মিথ্যে কথা বলছিলেন এমনটাও নয়। হয়তো অনেকে পরবর্তীকালে যে সমস্ত রিপোর্টগুলো পাবলিশ হয়েছে সেগুলো যাচাই না করেই আগের কোনো লেখকের ভুল তথ্যকে কোট করেছেন।
তো আশা করি এই ভিডিওটা দেখার পর বারমুডা ট্রায়াঙ্গেল নিয়ে আপনার মনে যে সমস্ত প্রশ্ন ছিল, যে সমস্ত রহস্যের মেঘ ঘনীভূত হয়েছিল আপনার মনে, সেগুলো আশা করি আমি দূর করতে পেরেছি। এগুলো ছাড়াও যদি আপনার মনে কোনো প্রশ্ন থেকে থাকে বারমুডা ট্রায়াঙ্গেল নিয়ে,